কিনা, ওবিডিয়েন্ট কিনা, লয়াল কিনা, এটা আমি দেখে নেবো না? এই জন্য আমি ভাইবা বোর্ডে বসছি যে আপনি বসেন। এরপরে সে ঢুকছে, দেখলাম যে না কথাবার্তা ভালো, স্মার্ট আছে। দু চারটা প্রশ্ন করলাম, ঠিক আছে ভালো, একটা নাম্বার দিয়ে দিছি। লিখিত পরীক্ষার নাম্বার আর ভাইবার নাম্বারে যোগ করে দেখছি যে না এই লোকটা 50 জনের মধ্যে ঢুকে গেছে। তার সিরিয়াল নাম্বার 13। এখন আমি দেখলাম 13 নম্বর সিরিয়াল, তাহলে সে কোন চয়েসে আবেদন করেছে? অফিসার, সিনিয়র অফিসার নাকি স্টেট ম্যানেজার? দেখলাম যে সে স্টেট ম্যানেজার, ঠিক আছে তাকে স্টেট ম্যানেজার চাকরি দিয়ে দেয়, কারণ আমরা স্টেট ম্যানেজার নিয়োগ দিব 15 জন। তার সিরিয়াল নাম্বার 13। আমি কথাটা বোঝাতে পেরেছি? ক্লিয়ার? ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সাপ্লিমেন্ট করি, সেটা হলো আপনি প্রথম পছন্দ কি দিবেন এটা আপনি মোটামুটি একটা জানেন। আচ্ছা, আপনি প্রথম পছন্দ কি দিবেন সেটা আপনি জানেন না, ধরে নেই আপনি জানেন না, কিন্তু আপনি প্রথম পছন্দ যাই জানেন না কেন সেই পছন্দটা পাওয়ার ইচ্ছা আপনার আছে নাকি নাই? আছে। সেই পছন্দটা পাওয়ার জন্য আপনাকে প্রথম কি কাজটা করতে হবে? পড়াশোনা করতে হবে নাকি সেই পছন্দ নিয়ে গবেষণা করতে হবে? কোনটা? পড়াশোনা করতে হবে। এবং সেই পছন্দটা পূরণ করার কোনো সুযোগ এই মুহূর্তে আপনার হাতে আছে কিনা? নাই। অতএব এখন আপনার একমাত্র কাজ হচ্ছে প্রিপারেশন নেওয়া। যখন সার্কুলার দিবে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনি সেটা নিয়ে গবেষণা করেন, এত আগে গবেষণা করবেন না। আরেকটা বুদ্ধি দিই আপনাদের, এখানে একজন ভাইয়া প্রশ্নটা করলেন উপর থেকে, তখন এটা বলতে ভুলে গেছি। বিসিএস পরীক্ষার যে পড়াশোনাটা এটা তো হিউজ না? আমরা বেশিরভাগ মানুষ যেটা করি, যখন পড়ার টেবিলে বসে বিশাল পড়াশোনা, বিশাল সিলেবাস, এটা কিভাবে শেষ করব এই চিন্তায় আমাদের অনেক সময় চলে যায়, অনেক সময় পড়াই হয়। এটা কি কারোর ক্ষেত্রে হয়? হয়। এই ক্ষেত্রে আমার টেকনিক হচ্ছে, আপনি যে মুহূর্তে পড়তে বসছেন সেই মুহূর্তে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে আগামী 4-5 ঘন্টা যতক্ষণ আপনি পড়ার টেবিলে থাকবেন ততক্ষণ আপনি কি করবেন শুধু ওটা ঠিক করা, আর কোনো কিছু আপনার মাথায় রাখার দরকার নেই। বড় একটা টার্গেট অ্যাচিভ করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে ওই টার্গেটটাকে ছোট ছোট অনেকগুলো ব্লকে ভাগ করা। যে ব্লকটা আপনার সামনে ওই মুহূর্তে আছে সেই সেগমেন্ট বা সেই ব্লকটাকে ওভারকাম করা, তাহলে আলটিমেটলি পুরোটা ওভারকাম করা হয়ে যাবে। ক্লিয়ার কথাটা? কখনোই টোটাল বিষয়টা নিয়ে ভাববেন না। গাড়ির যখন চলে তখন গাড়ির হেডলাইট কিন্তু পুরো ডিস্টেন্সটাকে দেখায় না, দেখায় সামনের কিছু অংশকে দেখায় না, এবং সামনের কিছু অংশে কোনো ধরনের সমস্যা আছে কিনা, ঝামেলা আছে কিনা সেইটা দেখে আমরা ততটুকু পার হই। পড়ার ক্ষেত্রেও গাড়ির হেডলাইট থিওরিটাকে ফলো করবেন। আপনার সামনে যত সময় আছে, যত সময় আপনি পড়াশোনা করছেন সেই দিনের জন্য, ততক্ষণ আপনি কি পড়াশোনা করবেন ততটুকু শুধু মাথায় রাখেন, ততটুকু লিখে রাখেন। মাথায় রাখবেন না, লিখে রাখেন। যারা লিখে লিখে পড়াশোনাটা করেন না তাদেরকে বলছে আজকে থেকে শুরু করেন কাজটা করার। ইটস এ ম্যাজিক। আগামী 20 দিনে আপনি একটা চেঞ্জ খেয়াল করবেন, একটা চেঞ্জ আপনার মাথার মধ্যে আসবে, একটা চেঞ্জ আপনার মধ্যে আসবে। এটা ফলো করেন। বিশাল যাত্রা নিয়ে ভাবলে কিন্তু আপনার পড়াশোনাই হবে না, মোটিভেশনটা চলে যাবে। আপনি সেটাকে ছোট ছোট অংশে ভাগ করে ওইটুকুই শুধু আপনি ওভারকাম করেন, সলভ করেন, দেখবেন আস্তে আস্তে সামনের দিকে চলে যাবে। এই আর কি। আর কোনো কিছু? গত 1 সপ্তাহ আগে আমার ভার্সিটিতে গেছি, তো স্যার বলতেছে তুমি কি কোনো ফার্মে জব করছো? আমি বলছি স্যার না, আমি কোথাও জব করছি না, তোমার বিসিএস এর কনফিডেন্সে ভর্তি হয়েছে। তো স্যার তো শুনে অবাক, কি তুমি কনফিডেন্সে ভর্তি হয়েছো? কেন স্যার? আমি তোমাকে 500 টাকার স্ট্যাম্প লিখে দিতে পারি, এশিয়ান ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে তুমি হয়তো রিটার্ন করতে যাবা, তারপর নিবে না। তো এই কথাটা শুনে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। আপনি একটা কাজ করতে পারবেন, ওই 500 টাকার স্ট্যাম্প বা 150 টাকার স্ট্যাম্প যেটাই বলেন, স্ট্যাম্পে লিখিত নেবেন স্যারের কাছ থেকে, সাথে একটা ক্লজ থাকবে ওখানে, যদি আপনি বিসিএস কোয়ালিফাই করতে ব্যর্থ হন তাহলে আপনি স্যারকে 50,000 টাকা নগদে নেবেন। যদি আপনি বিসিএস চাকরিটা পান তাহলে স্যার আপনাকে 30 লক্ষ টাকা নগদে দেবেন। এই 30 লক্ষ টাকা পাওয়ার লোভ থেকে আপনি পড়াশোনা শুরু করেন। আপনার জায়গায় আমি তাই করতাম, প্রচুর পড়াশোনা করতাম। আমি আমার বক্তৃতা শুরুতে বলেছিলাম, বক্তৃতা শুরু করেছিলাম হচ্ছে এশিয়ান ইউনিভার্সিটির একটা এক্সাম্পল দিয়ে, করেছিলাম কিনা? 24 বিসিএস এ শফিকুল ইসলাম প্রিন্স প্রেজেন্টলি হচ্ছে শিপিং মিনিস্ট্রিতে পোস্টিং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। যে ছিল হচ্ছে এশিয়ান ইউনিভার্সিটির ধানমন্ডি 27 নম্বর যে ক্যাম্পাস ছিল সেই ক্যাম্পাসের স্টুডেন্ট 4 জন বন্ধু, 3 জন করা হয়েছিল 24তম। তাহলে আপনার স্যার কীভাবে আপনাকে ডেফিনেটলি বলে ওনার ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা হচ্ছে এরকম অসংখ্য ছেলে মেয়ে ক্যাডার সার্ভিসে আছে, তাহলে উনি আপনাকে এটা বলতে পারেন না। সুশান্ত যেটা বলেছে
যে আপনি স্টাম্পটা নেন, ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনি জয়ী হবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হয়, অনেকে মনে হয় মানে হওয়ারই কথা আর কি, সেটা হলো আপনারা এখন যে কাজটা করছেন, ধরেন অনেকে ব্যাচ করান, বাসায় ব্যাচ করান এমন কেউ নাই? ব্যাচে ব্যাচে স্টুডেন্ট পড়ান এমন কেউ নাই? একটা হাত দেখতে পাচ্ছি। আচ্ছা, অনেকে আছে হয়তো সংকোচে তুলছেন না হাতটা। যারা খুব সিরিয়াসলি ব্যাচ করান বা যাদের নিজস্ব কোচিং সেন্টার আছে, তাদেরকে একটা কথা বলি। আমারও ছিল কোচিং সেন্টার, নিজের কোচিং সেন্টার ছিল, ক্লাস 9 থেকে অনার্স স্টুডেন্ট পড়াতাম। ভালো আয় রোজগার হতো, খুবই ভালো, মানে অ্যামাউন্ট না বলি খুবই ভালো আয় রোজগার হতো। খরচ টরচ বাদ দিয়ে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট থাকতো। কোচিং এর পয়সা কিন্তু একদম কাঁচা পয়সা, আর আমার কোচিং এর মালিক ছিল আমি একাই, আর কেউ ছিল না। তো সেটা ছাড়াটা কিন্তু বিশাল একটা ব্যাপার, কারণ কোচিং এ পড়ানোটা কিন্তু শুধুমাত্র ফাইন্যান্সিয়াল কারণে না। কোচিং এ যে পড়াচ্ছি এটা নেশার মতো, স্টুডেন্ট পড়ানোটা কিন্তু নেশার মতো। এই যে আমি এখনো ক্যারিয়ার আড্ডাগুলো থেকেই কথা বলি, এটা ওই নেশা থেকে। এটা আমার অনেক বছরের নেশা, যে আমি কথা পাবলিক স্পিকিং পছন্দ করি, সে কারণে বলি নেশার মতো, এটা কিন্তু ছাড়া যায় না। আচ্ছা, সেটা তো হচ্ছে আবেগের জায়গাটা, আমি সেটার কথা বাদ দিলাম। আমি যদি একদম কনক্রিট ভ্যালু চিন্তা করি, ধরেন আপনি কোচিংয়ে পড়ান বা আপনার নিজের কোচিং আছে বা প্রাইভেট পড়ান, যেটাই করেন না কেন, আপনার পার মান্থ কামাই কম করে ধরে 1 লাখ টাকা বা 50,000 টাকা দিতে পারেন, 50,000 টাকা পার মান্থ। 50 থেকে বেশি হয়, যারা কোচিং নিজস্ব কোচিং আছে বেশি হয়। হ্যাঁ, 1 লাখ টাকা আপনি আগামী 6 মাস পড়াবেন না কিংবা কমাই দিবেন, আপনার লস হবে কত লাখ টাকা? 6 লাখ টাকা। এবং সেই 6 লাখ টাকা যে লস হবে আপনার, এটা কিন্তু একদম মানে দৃশ্যমান, নিশ্চয়ই হবে, আরো বেশি হইতে পারে, 8 লাখও হতে পারে, স্টুডেন্ট বাড়লে বাড়বে না, 8 লাখও হতে পারে। আচ্ছা, কেউ যদি আপনাকে যদি বলে যে আপনাকে এই চাকরিটা দেওয়া হবে, আপনাকে বিসিএস একটা চাকরি দেওয়া হবে, সিভিল সার্ভিস দেওয়া, একটা আপনাকে প্রবেশের সুযোগ দেওয়া হবে, কিছু টাকা খরচ করতে হবে, বলে স্যার কিছু টাকা কত? 20 লাখ টাকা দিতে হবে, বা 15 লাখ টাকা, 20 লাখ টাকা দিতে হবে। এই 20 লাখ টাকা দেওয়ার জন্য কি কোনো লোক নাই? অনেকে আছে ভাই, করবে, আমি জানি। 20 লাখ টাকা জায়গা জমি বিক্রি করে দিবে, অনেক মানুষ পাওয়া যাবে। হয়তো এখন স্বীকার করবেন না, মনে মনে অনেকেই চেষ্টা করবেন, আজকে না বললেও 3 দিন পরে হ্যাঁ বলবেন, অনেকেই আছে, স্বীকার করেন। দেখেন, আপনি এই 6 মাস যদি আপনার বর্তমান কাজটা না করেন, আপনার লস হবে 6 লাখ টাকা। আর এই 6 মাস যদি আপনি পড়াশোনা করে এই চাকরিটা পেয়ে যান, আপনার লাভ হবে 20 লাখ টাকা। আপনার জন্য কোন টাকাটা বেশি? বুদ্ধিশুদ্ধি করে। আমি আমার ক্ষেত্রে এটা হয়েছিল, আমি ব্যবসা করতাম, তো আমার ওখান থেকে ভালোই আয় রোজগার হতো আর কি। আমি সব ছেড়ে দিয়েছিলাম, একদম সব মানে সব ছেড়ে দিয়েছি। এবং টাকার মায়া যে কি, এটা আপনারা জানেন, খুব ভালো করেই জানেন। যার টাকা হারায়, যার টাকা কেউ নিয়ে ফেরত দেয় না, সেই বোঝে টাকা কি জিনিস। তুমি হাসছো কেন? আমি তোমাকে কিছু বলি নাই, মাহবুব হাসান। আচ্ছা, যাই হোক, তো আসলে ও বুঝতেছে আমার কথাটা, কারণ বেচারা মানে বিশ্বাস করে টাকা দিচ্ছে, আর সেও তাকে আরো বেশি বিশ্বাস করে ভাবছে তো টাকা না দিলেও চলে, ফেরত না দিলেও চলে, এই আর কি। আপন বেকার টাকাটা ফেরত দিচ্ছে না, ওরকম একটা বিষয়। তো এই জিনিসগুলোকে এরকম মানে লস থাকবে, অনেকের লাইফে এরকম অনেক লস থাকবে, এবং এই লসগুলো আমাদের চলার পথটাকে খুব মানে স্থবির করে দেয়। সবসময় যে ফাইন্যান্সিয়াল লস তাও না, অনেকের একটা লস থাকে হৃদয় ঘটিত লস। মানে হৃদয় ঘটিত লস হচ্ছে, কেউ একজন কথা দিয়েছিল সারা জীবন আপনার পাশে থাকবে, সেই মানুষটার জন্য সারা জীবন ছিল হয়তো কয়েক মাস, সে ছেড়ে চলে গেছে। এই ধরনের লস থাকে না? থাকে তো ভাই। এই লসে তো পড়াশোনা করা খুব টাফ, মানে বেশি থাকাই তো টাফ, পড়াশোনা করা তো মানে প্রশ্নই আসে না, ওরকম কিছু বিষয় থাকে। এই ক্ষেত্রে আপনাদের একটা গল্প বলি, গল্পটা একটু মাথায় রাখেন। মানে আমার হৃদয়ঘটিত লস ছিল না, কিন্তু বিভিন্ন টাইপের লস ছিল। টাইম লস ছিল, আমি কিন্তু 28তম বিসিএস অ্যাপ্লাই করতে পারতাম। তো আমি 28তমতে চুয়েট থেকে, আমার কিন্তু চুয়েটের ডিগ্রি কমপ্লিট করতে অনেকদিন লাগছে, অনেক বছর লাগছে আর কি। হ্যাঁ, আমি আর কিছুদিন দেরি করলে আমার হয়তো আমার ছাত্রত্ব বাতিল হয়ে যেত। ওই গল্পে আমি যাচ্ছি না, আমার ক্যারিয়ারটা আমি গল্পটা বলি সাধারণত। এই ধরনের অনেক লস ছিল, লোকজনের অবহেলা, গঞ্জনা, বঞ্চনা। মানে এমনও হয়তো, ধরেন একটা আড্ডা হচ্ছে, বন্ধু বান্ধবরা মিলে আড্ডা দিচ্ছে, আমার ব্যাচমেটরা, আমাকে না কেউ কখনো ফোন করে নাই যে তুইও আয় আড্ডা দিতে, কারণ আমি তখনও ব্যবসা করি, মানে গিফট আইটেমের দোকান ছিল, কোচিং সেন্টার ছিল, যাই হোক, এগুলোকে কেউ তো তেমন একটা গুরুত্ব দেয় না আমাদের সমাজে এখনো। এটা আমাদের জন্য দুঃখজনক যে আমাদের সমাজে এখন ব্যবসাটাকে গুরুত্ব দেয় না। অথচ মানে যদি বাংলাদেশকে কেউ পরিবর্তন করতে পারে, সেটা হচ্ছে ব্যবসায়ীরা, আমরা কিছু করতে পারবো না, এটা সত্য কথা। তো যেটা বলছিলাম আপনাদেরকে, এই ধরনের অনেকগুলো লস ছিল, এটা খুব কষ্ট দিত। তো আমি যখন MBA করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা পেয়েছিলাম মাস্টার্সে,
তখন এমবিএ ক্লাসে আমাদের একটা কনসেপ্ট পড়ানো হয়েছিল, নাম হচ্ছে সাঙ্ক কস্ট। সাঙ্ক কস্ট এটা সম্পর্কে জানেন আপনারা, বা আমি কি ব্যাখ্যা করবো কিনা? আচ্ছা, সাঙ্ক কস্ট এটা আমি যেহেতু বরাবরই ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম, সাঙ্ক কস্ট এটার যে থিওরিটা, হ্যাঁ, সেই থিওরিটা আমি না বুঝে আমি বেশি কাজে লাগিয়েছি তার ফিলোসফিক্যাল ভ্যালুটাকে। এটা যে ফিলোসফিক্যাল ভ্যালু সেটাই কাজে লাগিয়েছে বেশি। কিভাবে বলি? হোয়াট ইজ সাঙ্ক কস্ট? সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক। সিঙ্ক মানে কি? ডোবা। মানে প্রাণী ডোবা নাকি বস্তু ডোবা? এটা আপনারা পড়ছেন না? কি বলেন তো? বস্তু, যা আমরা দিকে তাই প্রাণী নামে, প্রাণী তো ড্রাম। আচ্ছা, তো সিঙ্ক মানে ডোবা, স্যাঙ্ক, সাঙ্ক। সাঙ্ক মানে কি? যা ডুবে গেছে, যা ডুবে গেছে। আচ্ছা, ধরেন আমি একটা কফি শপে গিয়ে কফির অর্ডার দিলাম, কফি দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি, আমার একটা লেখাও আছে সাঙ্ক কস্ট নামে, ওখানেও কফি দিয়ে বলছে আমার কফি খুব পছন্দ হয়েছিল। তো কফির অর্ডার দিলাম, এটা হচ্ছে একটা প্রিপেড শপ। আরেকটা কপি দিব, বলেন। আরেকটা কপি দিব, আরেকটা কপি। ও, আরেকটা কফি, আমি কিন্তু কফি খাওয়ার জন্য কথা বলিনি। না দিলে আমি কিছু মনে করবো না, আপনাকে বকাও দিব না, আপনি দিয়ে দেবেন। আচ্ছা, তো আমি ধরেন একটা কফি শপে গিয়ে কফি অর্ডার করলাম এবং সেটা হচ্ছে একটা প্রিপেড শপ। কফির দাম একটু কমাই বলি, বেকার মানুষ আমরা সবাই 100 টাকা মনে করেন, হ্যাঁ। তো 100 টাকা দিয়ে কফি, 100 টাকা দিয়ে দিছি, কফি আসছে, কফি খাবো। ওই সময় দেখি কি কোত্থেকে যেন একটা পোকা উড়ে ওই কফির মধ্যে পড়ছে। তা আমি দেখতেছি আমার সাথে কফির মধ্যে পোকা সাঁতরাচ্ছে, পোকাটা ছটফট করে ওখানে মারা গেছে। তখন আমি চিন্তা করতেছি এই কফিটাকে ফেলে দিব নাকি খাবো। আবার অস্বস্তিও লাগতেছে, কারণ পোকাটা ছটফট করার সময় পোকার গায়ে থেকে কি কতগুলো বেড়েছে, মানে কি কতগুলোর কোনো ব্যাখ্যা নাই, জানি না কি বেড়েছে। আপনারা বুঝতেছেন আমি কি বলতেছি? তো আমি করলাম কি, এই যেহেতু 100 টাকা পকেট থেকে বের হয়ে গেছে, ওই জন্য আমি 100 টাকার শোক মনের মধ্যে যাতে না আসে, ওই শোকটা ভোলার জন্য আমি একটা চামচ দিয়ে পোকাটা ফেলে দিলাম পাশে। এরপরে অনেক বিরক্তি, অনেক অস্বস্তি, অনেক ঘেন্না নিয়ে কফিটা খেয়ে ফেললাম। ভালো হয়েছে। খাওয়ার পর যেহেতু বিরক্তি নিয়ে খাইছি, একটা অভুক্তি নিয়ে খাইছি, একটা ঘেন্না নিয়ে খাইছি, পেট খারাপ করছে বাসায় গিয়ে। ওই পেট খারাপটা এমন পেট খারাপ, ডাক্তার দেখালাম, ডাক্তার ওষুধ দিল, ওষুধ খেয়ে এই পেট খারাপ সারতে আমার লাগছে মনে করেন 2 বা 3 দিন আমার সময় লাগছে, বেড রেস্ট। আচ্ছা, দেখেন তো, এই যে আমি কফিটা ফেলতে পারলাম না, ওই ফেলতে না পারার কারণে আমি কফিটা খেলাম এবং আমার এই কাহিনীগুলো হয়েছে। যদি আমি কফিটা তখনই ফেলে দিতাম, আরেক কাপ কফি অর্ডার করতাম, তাহলে আমার কত টাকা লস হতো? 100 টাকা। কিন্তু যেহেতু আমি কফিটা ফেলতে পারি নাই, ওই বিরক্তি, ওই বিতৃষ্ণা, ওই ঘেন্না, সেইটাকেই বহন করে নিয়ে গেছি বাসা পর্যন্ত। সেই কারণে আমার অনেকগুলো কস্ট অ্যাড হয়েছে। নাম্বার 1 100 টাকাটা, নাম্বার 2 এই যে পেট খারাপ হয়েছে, ডাক্তার দেখাতে গেছে না, ডাক্তারের চেম্বারে যাওয়ার জন্য রিক্সা ভাড়া লাগছে, ডাক্তারের ফিস লাগছে, ওষুধ কিনতে টাকা পয়সা খরচ হয়েছে, প্লাস এই 2 দিন বা 3 দিন যে আমি বাসায় ছিলাম, অফিস করতে পারি নাই, কারণ অফিস কিভাবে করবো, অফিসে গেলে বাথরুম আসে, কিভাবে অফিস করবো, অফিস করতে পারি নাই, ওটারও একটা কস্ট আছে। তার মানে ওই 100 টাকার সঙ্গে অনেকগুলো কস্ট অ্যাড হয়ে গেছে না, যোগ হয়ে গেছে না। যদি আমি ওই কফিটা ফেলে দিতাম তাহলে আমার খরচ হতো 100 টাকা, এখন 100 টাকার জায়গায় খরচ হয়ে গেছে মনে করেন 2000 টাকা। ঠিক একইভাবে আমাদের লাইফের যে লসগুলো, যে কষ্টগুলো, যে দুর্ভাগ্যগুলো, যে যন্ত্রণাগুলো, যে হৃদয়ের বেদনাগুলো, সেটাকে নিয়ে যদি আমরা বহন করে সামনের দিকে চলে যাই, তাহলে কিন্তু ওই সামনের ওই হৃদয় যে বেদনাটা, ওই বেদনাটা আরো অনেকগুলো বেদনাকে ইনভাইট করবে, আরো অনেকগুলো দুঃখকে ইনভাইট করবে। নিয়মটা হচ্ছে এরকম, ধরেন আপনার এই পাটা কেউ একজন পেছন থেকে টেনে ধরছে, কিংবা আপনার এই পাটা কোথাও আটকে গেছে, কিন্তু আপনি জানেন যদি আপনি এই পায়ের মায়া করে যদি এখানে রয়ে যান, তাহলে যে ট্রেনটা আসতেছে এই ট্রেনটা আপনাকে কেটে ফেলবে বা মেরে ফেলবে আপনাকে। তখন আপনার করণীয়টা কি বলেন তো? এই পাটাকে কেটে সামনের দিকে চলে যাওয়া, নিজেকে সেভ করা। যদি আপনি সেই কাজটা করতে না পারেন, আপনি মারা পড়বেন। ঠিক একইভাবে এই মুহূর্তে যে বিষয়গুলো আপনাকে সামনের দিকে এগোতে দিচ্ছে না, যে কষ্টগুলো আপনাকে সামনের দিকে এগোতে দিচ্ছে না, যদি আপনি সেটাকে বহন করে আগামী 6 মাস চলার, আপনার বিসিএস হবে না, পড়াশোনাও হবে না। এই সাঙ্ক কস্ট সেটাকে বিচার করে। যাবো আর কি? হ্যালো ভাইয়া, হ্যালো, আমার হাতের লেখা খুবই স্লো, সেজন্য চিন্তিত। আর আরেকটা কোশ্চেন হচ্ছে ভাই, কি
কিভাবে কম লিখে বেশি নাম্বার পেতে পারি, আর এখন থেকে যদি ট্রাই করি তাহলে কি আমার হাতের লেখা চালু করতে পারবো কিনা? ওকে ফাইন। আপনার তিনটা বিষয়, একটা হচ্ছে হাতের লেখা স্লো, এটা নিয়ে আপনি চিন্তিত, আর আমি আপনাকে নিয়ে নিশ্চিন্তিত। কারণ বিসিএস লিখিত পরীক্ষায় হাতের লেখা ফাস্ট করার কোনো বিকল্প নাই, আপনাকে ফাস্ট করতে হবে। আমি যেটা করতাম, আমার টার্গেট ছিল, আমি কিন্তু পরীক্ষা দিয়েছি বাংলায়। অনেকে জিজ্ঞেস করেন আমি কি ইংরেজিতে পরীক্ষা দিয়েছি কিনা। আমি পরীক্ষা দিয়েছিলাম বাংলায়, তবে হ্যাঁ ইংলিশ পেপার ইংলিশে দিছি, ওটা বাংলায় দিতে পারিনি। তো এখন আমি যখন পরীক্ষা দিতাম তখন আমার টার্গেট ছিল এই, যে কোনো মূল্যেই হোক অ্যাভারেজে 3 মিনিটে 1 পেজ শেষ করবো লিখে। 3 মিনিটে 1 পেজ শেষ করবো, যে কোনোভাবেই হোক। পেজ চুরি করা বুঝছেন? পেজ চুরি করা, কোটেশন লিখতেছেন, খুব ভালো কথা। কোটেশন লেখার সময়, আচ্ছা প্রথম কাজ হচ্ছে কি, পরীক্ষার খাতার মার্জিন করবেন 4 দিকে, অনেকগুলো পেজ চুরি হয়ে গেল। এরপর যখন কোটেশন লিখবেন তখন বাম দিক থেকে একটু জায়গা ছাড়বেন, ডান দিক থেকে একটু জায়গা ছাড়বেন। কোটেশনটা লিখবেন নীল কালি দিয়ে, তখন কিন্তু আরো কিছু পেজ চুরি করা হলো। স্যার মনে করবে আপনি এটাকে প্রেজেন্টেশনটাকে সুন্দর করছেন, আপনি জানেন আপনি চুরি করছেন, ওরকম আর কি। এই কাজটা করতে পারেন। আর স্লো লেখার যে ব্যাপারটা, আপনি ফাস্ট লিখবেন। ফাস্ট লেখা যায় মনে হয়, তবে ফাস্ট লিখতে গেলে একটা ঝামেলা হয়। ঝামেলাটা কি বলেন তো? হাতের লেখা এমন হয় যা নিজেই বুঝতে পারি না, মানে আমার খাতা আমি কাটলে আমি মার্ক দিতাম না, ওরকম একটা বিষয় না। হাতের লেখা অসুন্দর হলে কোনো অসুবিধা নাই, তবে যেন সেটা পড়া যায়, যাতে পড়া যায়। একটা বড় প্রশ্নের ক্ষেত্রে মাঝখানের কয়েকটা পেজ, কয়েকটা লাইন টাইপ পড়া না গেলেও অসুবিধা নাই, কারণ ছাত্র তো পড়বেই না। একজনকে প্রচুর খাতা কাটতে হয়, এক একটা খাতা আল্লাহর রহমতে এত বড় বড়, 700 টাকা ওষুধ করে সবাই। আমি দেখছি ভাই রিটেনে যে কিভাবে লিখে পোলাপান, কিভাবে লিখে। আমি আমার কথা বলি, আমার 3টা সাবজেক্টের খাতায় পিনে আটকায় নেই, পরে সেলাই করতে হয়েছে। এবং সেই 3টা সাবজেক্টের খাতায় 2টার মধ্যে বৃত্ত ভরাট করতে হয় না, লিখিত পরীক্ষাতে অনেকেই দিচ্ছেন বৃত্ত ভরাট করতে হয় না। ওই বৃত্ত ভরাট করার জন্য গোলটা ছিল না, পরে ম্যাডাম বলছে তুমি একটা কাজ করো, একটা বৃত্ত বানাও, বানিয়ে ওইটার কোড নাম্বারটা লিখো, ওটা নিজে ফিল আপ করে দাও। ওইভাবে লিখতে হয়েছিল। তো ওই কাজটা করতে গিয়ে কিন্তু আমার লেখা যে খুব সুন্দর হয়েছে তা কিন্তু না, লেখাটা যে কি বৃষ্টি, কাকের ট্যাঙ্ক, বকের ট্যাঙ্ক, মানুষের ট্যাঙ্ক সব হয়ে গেছে, কিন্তু মানে পড়া যাচ্ছিল যেখানে কিছু একটা আছে। আর সবসময় কোটেশন দিতাম আমি নীল কালি ব্যবহার করে, আর আমি প্রায় পেজে কোটেশন দেওয়ার চেষ্টা করছি। কোটেশন কি হয়েছে আমি বলছি আগে, এখন আর বলবো না। তো ওই কোটেশনটা দেখার কারণে স্যারের হয়তো মনে হতেই পারে যে ছেলেটা ভালো ছেলে, ও অনেক চেষ্টা করছে, অনেক কিছু মনে রাখছে, আমি তো জানি কি রাখছে, যাই হোক, মানে এটা মনে হইতেই পারে। আর আমি চিত্র আঁকতে পারতাম না, আমার চিত্র আঁকা, আমি কিন্তু একটা ম্যাপ প্রতি নেই, অনেকে জিজ্ঞেস করে ম্যাপ দিচ্ছে কিনা, ইনবক্সে জিজ্ঞেস করে, আমি একটা ম্যাপ প্রতি নেই। তো ম্যাপটা আমি কিভাবে কভার দিচ্ছি, কোটেশন দিয়ে, ট্যাবল দিয়ে, চার্ট দিয়ে, কিংবা বিভিন্ন রেফারেন্স থেকে উদ্ধৃতি দিয়ে, উইকিপিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট, বিভিন্ন সাক্ষাৎকার, ভুয়া বা আসল যেটাই বলেন, বিভিন্ন জায়গা থেকে রেফারেন্স দিয়ে আমি এটা কভার করছি। আরেকটা আপনি কি জিজ্ঞেস করছেন? আপনার হাতে লেখা ফাস্ট করার যেটা বলে দিলাম, আর কিছু? ইংলিশ কিভাবে অল্প লিখে বেশি নাম্বার পেতে পারি? কিভাবে অল্প লিখে বেশি নাম্বার পেতে পারেন, সেক্ষেত্রে প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। আপনি এমন এমন তথ্য দিবেন যে তথ্যগুলো খুব আকর্ষণীয়। তাহলে হয়তো বা মনে করেন আপনার এক ফ্রেন্ড একটা প্রশ্নের উত্তর লিখছে 12 পেজ, আপনি তা লিখছেন 8 পেজ, কিন্তু ওর 12 পেজের মধ্যে কোটেশন হচ্ছে একটা বা দুইটা বা কোনো কোটেশনই নাই, আপনার এই 8 পেজের মধ্যে কোটেশন হচ্ছে 5টা, আপনি বেশি মার্কস পাবেন। রেফারেন্স হচ্ছে 5টা, আপনি বেশি মার্কস পাবেন, অবশ্যই বেশি মার্কস পাবেন। এটা হচ্ছে চুরি করার একটা টেকনিক। হ্যাঁ প্লিজ বলুন। বাইরে একটা আমার যে একটা ছোট উত্তর আছে, সুশান্ত মনে থাকলে বলতো, নিশ্চয়ই সে স্কিপ করে গেছে। সেটা হচ্ছে তুমি ক্লাস 6-এর একটা বাচ্চা পড়াও, তো 3 জন পড়াও, তার মধ্যে একজনের লেখা খুব স্লো, কম লিখে, তুমি তার খাতা কাটতে গেলে কি দেখে নাম্বার দিবা? নিজেকে প্রশ্ন করলে উত্তরটা পেয়ে যাবে। 1 নাম্বার, বানান না ভুল করা, শব্দ চয়নে ভুল না করা। প্রথম 3-4 পৃষ্ঠা মনের মাধুরী মিশিয়ে অপেক্ষাকৃত ভালো প্রশ্নটাকে অ্যান্সার করা। কারণ স্যার যে সব পৃষ্ঠা পড়বে না, এটা সুশান্তও জানে, আমিও জানি, তুমিও জানো। সুতরাং উনি যেন খাতা খোলার সাথে সাথেই তোমার ওই আগে দর্শনদারি বিষয়টা চলে আসে। যদি ওনার খাতা খোলার সাথে সাথে তোমার লেখা দেখে 2 লাইন পড়ে বা 1 পৃষ্ঠা পড়ে তোমার কাছে মনে হয় যে প্রার্থীরা ভালো, তাহলে ভিতরে গুলো এমনিই ভালো। সুতরাং এর বাইরে যারা স্লো লেখা, যারা ফাস্ট করতে পারছো না, এর বাইরে কোনো ওয়ে নাই। আর হচ্ছে কঠিন যেগুলো দিবে সেগুলো সত্য হচ্ছে, আমি আমার সেমিনার সবসময় বলি, লিখিত সেমিনারে এগুলোই নিয়ে কথা বলি যে
বিষয়টা কি বলে ইনফরমেশন সঠিক হতে হবে তা নয়, বিষয়টা অথেন্টিক হইলেই হবে। দুটা কথার পার্থক্য হচ্ছে কি ইনফরমেশন দিয়েছো এটা স্যার অনেক সময় জানে না, শুধু বিষয়টা ঠিক রাখবা তাইলে হবে। ধন্যবাদ। হ্যালো, আরেকটা ভুল আমরা বোধহয় কেউ কেউ করি। ভুলটা হচ্ছে এরকম, ধরেন আপনি বাসায় ইংলিশের একটা বই সলভ করতেছেন, আপনি টার্গেট করছেন এটা আপনি সলভ করবেন। আমরা 7টায় শেষ করবো, আপনাদের কোয়েশ্চেনগুলো 7টার মধ্যে ইয়ে করবেন। তো যেটা বলছিলাম, তো ধরেন যে কোনো একটা গাইড বা যে কোনো একটা বই আপনি সলভ করতেছেন, তো কোচিংয়ে একই সময়ে মানে মডেল টেস্ট চলতেছে অঙ্কের, কালকে অঙ্ক পরীক্ষা, আজকে আপনি ইংলিশ পড়বেন কি পড়বেন না? বলেন। করবেন না। বেশিরভাগই আমরা এটা করে থাকি, এটা একটা ভুল টেকনিক। আমি যা করতাম, আমার ব্যক্তিগত যে পড়াশোনাটা সেটা আমি বন্ধ করবো না। সেটা যদি বন্ধ না করি তাহলে কোচিংয়ের পরীক্ষার জন্য প্রিপারেশনটা আমি কখন নিব? কম কমিয়ে। আমি বন্ধ করবো না, আমি প্রয়োজনে কমাই দিব। আমি ওই দিন যতটুকু ইংলিশ পড়তে পারতাম ওটাকে আমি কমাই দিব, কিন্তু একেবারেই বন্ধ করবো না, ওটাকে কমাই দিব। এবং কোচিংয়ে যে ম্যাথ পরীক্ষা, ওই ম্যাথ পরীক্ষার পড়াটাকে আমি একটু বেশি সময় নিয়ে পড়বো। আমি হয়তো রাত্রে একটু কম হবো, অসুবিধা নেই। কোচিংয়ের পরীক্ষা দিয়ে এরকম ঘুমাই পড়লাম, অসুবিধা নেই, এটা কোনো ব্যাপার না। এই বলো, আর কি প্রশ্ন করতে চাচ্ছেন? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে। আমার প্রশ্নটা হচ্ছে যে বিসিএস এ কী পরিমাণ কোর্স থাকে ইলেকট্রিক্যালের জন্য, আর আতিক স্যার কীভাবে বোথ ক্যাটার চয়েস দিয়ে প্রিপারেশন নিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং কনসিডার করে, এটা এই সম্পর্কে আমি জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি আতিককে ইঞ্জিনিয়ারিং সম্পর্কে এখান থেকে আমি আতিককে রিকোয়েস্ট করছি। ওকে, আমরা কোশ্চেনটা পেয়েছি, আতিক একটু বলো। আচ্ছা, যাই হোক, আমারও ব্যাকগ্রাউন্ড ছিল ইলেকট্রিক্যাল। তো ইলেকট্রিক্যালের সিট যেটা থাকে সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারদের জন্য আসলে বিসিএস এ মেইনলি সিট বেশি থাকে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য, যেটা ফ্যাক্ট যে সিভিল ইঞ্জিনিয়ারের বড় যে দুটো ডিপার্টমেন্ট পিডব্লিউডি এবং রোডস, এই দুটো পুরোপুরি বিসিএস এর মাধ্যমে সিলেকশনটা হয়, যে কারণে তাদের ভ্যাকেন্সিটা অনেক বেশি থাকে। আনফর্চুনেটলি ইলেকট্রিক্যালের জন্য স্কোপটা কম থাকে। আমাদের ক্যাডার চয়েস মানে ক্যাডার অনেকগুলো থাকে। ফার্স্ট রেলওয়েতে থাকে, প্লাস পিডব্লিউডি ইঞ্জিনিয়ারিং সাইড ইলেকট্রিক্যাল সাইডে কিছু পোস্ট থাকে, প্লাস হচ্ছে বেতারে কিছু পোস্ট থাকে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে সবগুলোতেই পোস্টের সংখ্যা কম থাকে। হয়তো রেলওয়েতে 3-4টা, পিডব্লিউডি ইলেকট্রিক্যালে 3-4টা, তারপরে আবার বেতারে যেটা ওখানে 3-4টা, টোটাল পোস্টটা কম থাকে। তো যেই কারণে যারা ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের থেকে তারা ওই এমফাসাইজটা মেইনলি ওই জেনারেল ক্যাডারে বা বোথ ক্যাডারে দেওয়া লাগে। আমার বোথ ক্যাডার ছিল এবং এই ক্ষেত্রে একটা জিনিস বলবো যে ক্যাডার চয়েসের ক্ষেত্রে যখন ইয়ে হবে, হয়তো রাজু ভাই বলবে যে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকলে যদি ওইটার পোস্ট থাকে, যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে অ্যাটলিস্ট প্রথম 5টা ক্যাডার চয়েসের মধ্যে যেন অ্যাটলিস্ট একটা টেকনিক্যাল ক্যাডার থাকে। আপনি কি আমার কথাটা ক্যাচ করতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ক্যাডার চয়েস যখন দিবেন প্রথম 5টার মধ্যে অ্যাটলিস্ট মানে 4 বা 5তে একটা ইঞ্জিনিয়ারিং ক্যাডার রাখেন, এটা ভাইবার জন্য একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করবে। হ্যাঁ, এটা রাজু ভাই পরে ইয়ে করবে। আর প্রিপারেশনের ক্ষেত্রে আসলে ওই ইলেকট্রিক্যালের ক্ষেত্রে বলি, ইলেকট্রিক্যালে আমাদের হচ্ছে যে 200 মার্কসের পরীক্ষা দিতে হবে। ইলেকট্রিক্যাল 1, ইলেকট্রিক্যাল 2 কোশ্চেনগুলো হবে আলটিমেটলি পিডিবিতে এবং পিজিসিবিতে যে অ্যাডমিশন ইয়াগুলো হয়, রিক্রুটমেন্ট এক্সামগুলো হয়। আমি স্পেসিফিক্যালি বলে দিই, আপনি ইলেকট্রিক্যাল স্টুডেন্ট বুঝবেন, বিএল থেরেজার একটা জব এক্সামিনেশন একটা গাইড আছে, অবজেক্টিভ গাইড করে। এই বিএল থেরেজার বইটা পড়লে আর কিছু ফান্ডামেন্টাল যে মেইনলি হচ্ছে ফান্ডামেন্টাল কোর্স মেশিন পাওয়ার সিস্টেম, এইটা মেশিন পাওয়ার সিস্টেম সার্কিট, এই তিনটা বললে আর জব এক্সামিনেশনগুলো দিলে সবার মোটামুটি একটা প্রিপারেশন হয়েই যায়। পিডিপি, পিজিসিবি এগুলো এই টাইপের কোশ্চেনই হয়, আদার্স কিছু হয় না। আচ্ছা স্যার, আর যদি টেকনিক্যাল ক্যাডার এটা চয়েস দিয়ে যদি এটা মানে যদি ফেল করে, সাবজেক্টে যদি খারাপ করে, তাহলে কি ওইটা ফার্স্ট যে চয়েসটা দেবে, এইভাবে কি এটা? হ্যাঁ, এই ক্ষেত্রে একটা বিষয় সেটা হচ্ছে যে এটা আমাদের মধ্যে একজনের হয়েছিল, আমার এক ফ্রেন্ডের হয়েছিল। অনেক ক্ষেত্রে দেখা যায় যে জেনারেল ক্যাডারের পড়াগুলো পড়তে অনেক সময় দেখা যায় যে টেকনিক্যালে পাস মার্কটা আসে না। হ্যাঁ, তো এইটার ক্ষেত্রে যেটা হয় যে টেকনিক্যালে যদি আপনার পাস মার্ক না আসে, তাহলে আপনার ভাইবাটা হবে জেনারেল ক্যাডারে। এটা শুধু ইলেকট্রিক্যালে না, সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। যাদের যেমন আমি একটা কথা বলতে পারি, আমাদের 31-এর মাইন স্যার ওনার মনে হয় সাবজেক্ট ছিল ম্যাথস। তো ম্যাথস ওনার সাবজেক্ট ছিল, আনফর্চুনেটলি উনি ম্যাথস পরীক্ষাটা দেন নাই।
হ্যাঁ, ম্যাথ পরীক্ষা, জেনারেল ক্যাডারের পরীক্ষা শেষ করার পরে ম্যাথ পরীক্ষা উনি অ্যাটেন্ডই করেন নাই। তো স্বাভাবিকভাবেই তার ভাইবা হয়েছে কার সাথে? জেনারেল ক্যাডারের ভাইবা হয়েছে। কিন্তু তার ভাইবা বোর্ড ধরে নিয়েছিল যে তুমি ম্যাথ দিছো, পরীক্ষা পাস করো নাই, ম্যাথ পরীক্ষা দিছো, পরীক্ষা পাস করো নাই। এই কারণে ওনার একটা ভাইবা খুব খারাপ হয়েছিল এবং একটা মনে হয় বিসিএস স্কিপ হয়েছিল। হ্যাঁ, তো 574 নাম্বার রিটার্নে পেয়েও কোনো চাকরি পায় নাই, ভাই ভাই তাকে ফেল করে দিয়েছে। কারণ ভাইবা বোর্ডকে সে বোঝাতে পারে না, সে পরীক্ষা দেয় নাই, বলছে না আমাদেরকে এগুলো বোঝায় না, তুমি ফেল করছো। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এটা বলবো যে যদি আপনি বোর্ড ক্যাডার চয়েস দেন তাহলে অ্যাটলিস্ট শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড ইয়ের কথা বলতেছি না, যারাই টেকনিক্যাল সাইডে আছে, লেকচারার বা এই পোস্টগুলো আছে, আপনারা যদি ক্যাডার চয়েস দেন তাহলে পরীক্ষা, রিটেন পরীক্ষাটা, সাবজেক্টের যে 200 মার্কের রিটার্ন আছে ওইটা অ্যাটলিস্ট এতটুকু সিনসিয়ারিটির সাথে দিবেন যাতে আপনি পাস করে যান, এবং ভাইবাটা যাতে বোর্ড ক্যাডার চয়েস দিয়েছেন বোর্ড ক্যাডারই ভাইবা হয়। জিনিসটা যদি এরকম হয় বোর্ড ক্যাডার দেওয়ার পরে ভাইবাটা জেনারেল ক্যাডার হয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় ভাইবা বোর্ড একটু মানে হস্টাইল অ্যাটিটিউড করে যে তুমি তোমার সাবজেক্টে পাসই করতে পারো নাই, তুমি কি পড়ালেখা করছো, বা এটা একটা হস্টাইল অ্যাটিটিউড শো করতে পারে, এটা একটা প্রবাবিলিটি, এই আর কি। আর যদি পাস করে যান তাহলে একসাথে ভাইবা হবে, একসাথে জেনারেল ক্যাডার ভাইবা হবে, এভরিথিং ইজ ফাইন। থ্যাংক ইউ। আমি সরি, আমি বুঝি না জিনিসটা, মানে আপনার বয়স কম নাকি সময় কম আছে? ঠিক আছে, আমার মানে একটু শুনি আমরা। 30 বছর হতে 1 বছর 5 মাস। তো এখন বুঝতে পারছি। হ্যাঁ, তো আমার প্রস্তুতি একবারেই খারাপ বলা চলে। আর আমি কিভাবে প্রস্তুতি নিলে আমি এটা কভার করতে পারবো? আর আমরা যে লেখাগুলো লিখছি অনেক সময় বাংলার সাথে ইংলিশ মিলিয়ে ফেলি। যেমন একটা সেন্টেন্স লিখতেছি, এর মধ্যে বাংলা লাইনের মধ্যে কম্পিউটার বা এরকম কিছু কথা চলে আসে যেগুলো ইংলিশে লিখি। এটা কি সমস্যা নাকি? না, এটা কোনো সমস্যা না, টেকনিক্যাল টার্মগুলো ইংলিশে লেখা যায়, তো আমাকে বাংলায় একটু অসুবিধা। আমি একটু সাজেশন চাচ্ছি যে আমার মাত্র 1 বছর 5 মাস মানে বাকি আছে সময়, 2 বছর ধরে। আচ্ছা, এটা নিয়ে আপনারা আমি পাশাপাশি বলবেন না, আমি আপনার কোশ্চেনটা বুঝছি, আপনি বসেন। উনি যে সমস্যায় আছে, আমি মানে দোয়া করি আপনারা সে সমস্যায় পড়ার আগেই চাকরিটা পান। এর কারণ হলো যখন আপনি ওই 30 বছরের কাছাকাছি পৌঁছে যাবেন, যে কোনো কারণেই হোক না কেন, তখন আপনি বুঝবেন টেনশন কাহাকে বলে, কত প্রকার এবং কী কী। কারণ 30 এটা এত নিষ্ঠুর একটা বয়স, এই 30 যদি আপনার পার হয়ে যায়, এই 30 পার হয়ে গেলে আপনাকে কেউ চাকরি দিবে না, 30 পার হয়ে গেলে আপনাকে কেউ আর হৃদয় দিবে না, খুব ডেঞ্জারাস একটা বয়স। তো আপনি যেহেতু 30-এর কাছাকাছি চলে আসছেন অলরেডি, আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি, আপনি শুধু বিসিএস পরীক্ষার জন্য অ্যাপ্লাই না করে অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলো আছে না, সবগুলো যেন অ্যাপ্লাই করেন এবং পরীক্ষাগুলো দেন, ভালো প্রিপারেশন নেন, কারণ আপনার জন্য জিনিসটা একটু রিস্কি। আর লাস্ট বিসিএস এ পরীক্ষা দিয়ে চাকরি পাইছে এই ধরনের কমপক্ষে 10 জন ব্যক্তির নাম আমি আপনাকে এই মুহূর্তে বলতে পারবো। কখনোই বিসিএস দেয় না। আমাদের রুবেল ভাই আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, উনি কখনো বিসিএস দেয় না। ওনার ইচ্ছা ছিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হবে, এটা নিয়ে উনি ওনার লাইফে 4 বছর ফাইট করতে পারে না, ওনার রেজাল্টও ভালো ছিল, পারে না। পরে উনি বিসিএস পরীক্ষা যখন দেয়, যেদিন উনি আবেদন করে তার 2 দিন পরে ওনার জন্মদিন, মানে 2 দিন পর অ্যাপ্লাই করে কিন্তু উনি আবেদনই করতে পারেন। চিন্তা করে দেখেন, উনি পরীক্ষা দিয়েছে, উনি কাস্টম চাকরি করছে, আমার ব্যাচমেট, এরকম অনেকেই আছে। সো আপনি বয়সটা কাছাকাছি চলে আসছে বিধে আপনি চাকরি পাবেন না, এটা কিন্তু আপনি বলতে পারেন না ভাই। এমনও তো হতে পারে আপনি পরে বিসিএস এর আবেদন করার সুযোগ পাচ্ছেন, হতে পারে না? পারে। তো এটা নিয়ে এত মন খারাপ করার, হ্যাঁ টেনশন হবে, অনেক ভয় লাগবে। আপনার চাকরির বয়স প্রায় শেষের দিকে, এটা নিয়ে টেনশন করাটা তো একটা ভদ্রতার মধ্যে পড়ে। টেনশন করেন, অসুবিধা নেই, কিন্তু এটার জন্য পড়াশোনা যেন বন্ধ না থাকে, পড়াশোনার স্পিড যেন না করে। টেনশন তো হবে, পরীক্ষা নিয়ে টেনশন করাটাও একটা ভদ্রতা, টেনশন হবে, কিন্তু পড়তে হবে। শুধু টেনশন করে করে বসে থাকলে হবে না, এটাই। অসুবিধা হবে না, পরে সমস্যা হবে না। আর কিছু? হ্যাঁ, আপনি একটু উপরে ধরলে মনে হয় আমরা সবাই শুনতে পেতাম। হ্যাঁ স্যার, আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। তো আমার ফ্রেন্ড একটা পাবলিক ইউনিভার্সিটির লেকচারার, তো ওদের মাধ্যমে এবং বিভিন্ন লোকের থেকে যে এক্সপিরিয়েন্সটুকু আমি নিয়েছি যে ভাইভা বোর্ডে অনেক সময় পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা হলে যখন ভাইভা তারা ফেস করে, তখন ওই বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির যারা ডিপার্টমেন্টের হেড বা চেয়ারম্যান থাকেন ভাইভা বোর্ডে, তারা তাদের স্টুডেন্টদেরকে অনেক সময় একটু সফট কর্নার দেয় এবং
পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি হলে অথবা ন্যাশনাল হলে তারা একটু কেমন যেন আন্ডার এস্টিমেট করতে চায়। এই ব্যাপারটা কি আসলে হয় কিনা স্যার? আচ্ছা, ধরেন আমি আপনাকে আগে এটা উত্তর দিই। সাপোজ আপনি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং সেই আপনি বিসিএস ভাইভা বোর্ডের একটা বোর্ডের চেয়ারম্যান। আপনার কি আপনার বিশ্ববিদ্যালয়ের প্রতি একটা দায়িত্ববোধ কাজ করবে না, একটু মোহ কাজ করবে না, যেটাকে আমরা বলি নেপোটিজম বলি, স্বজনপ্রিয়তা কাজ করবে না? তো অনেক সময় অনেকের মধ্যে সেটা করে বলে আমিও শুনেছি আপনার মতো, আমি জানি না কতটুকু করে, কিন্তু তার মানে কিন্তু এই না যে ওই সমস্ত স্যারের বোর্ড থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট চাকরি পাচ্ছে না, এটা কিন্তু তা কিন্তু ওরকম না। প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এখন অনেকেই চাকরি পাচ্ছে। এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বিসিএস হবে কিনা এটা বলারই কোনো সুযোগ নাই, অনেকেই চাকরি পাচ্ছে। আমি সেদিকে যাচ্ছিও না, কারণ এটা বলারই কোনো সুযোগ নেই, পাচ্ছে অনেকে। আপনি যেটা বলেছেন সেটা হয়তো বা অনেকের কাজ করতে পারে, কিন্তু তার মানে এমন না যে ওরা একদম পক্ষপাত দুষ্ট আর কাউকেই চাকরি দিবে না, ওরকমও কিন্তু না। আপনি যদি এরকম হইতে পারে, আপনি যে স্ট্যান্ডার্ডে ভাইবা দিলেন ওই স্যার যে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই, সেই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একজন স্টুডেন্ট সেম স্ট্যান্ডার্ডে ভাইবা দিলেন, উনি হয়তোবা উনাকে আপনার চাইতে 10 মার্কস বাড়িয়ে দিলেন বা 5 মার্কস বাড়িয়ে দিলেন। 5 মার্কস কিন্তু অনেক মার্কস বিসিএস এর জন্য, বাড়িয়ে দিলেন। সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি নিজেকে চ্যালেঞ্জ করেন যে আপনি অবশ্যই ওই স্টুডেন্টের চাইতে একটু আপার লেভেল বা আপার স্ট্যান্ডার্ডে ভাইবা দেওয়ার চেষ্টা করবেন, যাতে স্যারের বিবেকে বাধে আপনাকে নাম্বার কমিয়ে দেবে। ক্লিয়ার? এটা করা যায়, এটা কোনো অসুবিধা হ্যাঁ জি নেই। স্যার। আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, ওই ভাইভা বোর্ডে স্মার্টনেস বা অ্যাপিয়ারেন্স বা গেট আপ এগুলো তো অবশ্যই একটা ফ্যাক্টর, কিন্তু